হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তাহলে আজকে আমরা পড়ছিলাম যে আগের দিন যেটা পড়ছিলাম হচ্ছে তোমাদের হ্যালো অ্যারিন অ্যান্ড হ্যালো অ্যালকেন সম্পর্কে। আমরা অর্গ্যানিক পার্টের ফার্স্ট চ্যাপ্টারটা আগের দিন স্টার্ট করেছিলাম। আজকে দেখো আমরা আগের দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে ওই হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনের কিছু ইন্ট্রোডাকশন পার্ট ছিল, নমেনক্লেচার ছিল, ক্লাসিফিকেশন ছিল হ্যালো অ্যালকেনের, হ্যালো অ্যারিনসের। এইগুলো আমরা পড়েছিলাম, যেগুলোর ওপর আজকে তোমরা টেস্ট দিয়েছো। নেক্সট যেটা বলেছিলাম সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ থেকে আমরা স্টার্ট করব। ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে দেখো আমরা পড়েছিলাম কি অ্যালকিল গ্রুপের কথা পড়েছিলাম, যেখানে হ্যালাইডস গুলো বন্ড করে থাকছে, হ্যালোজেন অ্যাটম গুলো যেখানে বন্ড করে থাকছে। এবার এই অ্যালকিল হ্যালাইডস যেটা ফর্ম করছে, অ্যালকিল গ্রুপের সাথে হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ হয়ে কি করছে, অ্যালকিল হ্যালাইড তৈরি করছে। সেগুলো কিন্তু কালারলেস হয় যখন তারা পিওর, মানে তার মধ্যে যখন কোনো ইমপিউরিটিস থাকে না, তখন তারা কালারলেস হয় when pure. However, bromides, iodides develop color when exposed to light. এরা এই যে ব্রোমাইড, আয়োডাইড, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের অ্যালকিল হ্যালাইড। এগুলো যখন লাইটের সংস্পর্শে আসে তখন কিন্তু এরা কালারফুল হয়ে যায়, কিন্তু প্রকৃতপক্ষে যখন বিশুদ্ধ অবস্থায় থাকে এরা কিন্তু কালারলেস হয়। কিন্তু বলছে ব্রোমাইড, আয়োডাইড ডেভেলপ কালার when exposed to light. Many volatile halogen compounds have sweet smell. এদের স্মেলটাও কিন্তু খুব মিষ্টি হয়। এবার দেখো প্রথম যে আমাদের প্রপার্টিসটা আছে, মানে ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে একটা হচ্ছে যে মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট। কি বলছে না, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, ইথাইল ক্লোরাইড অ্যান্ড সাম ক্লোরোফ্লুরোমিথেন, এগুলো তো সব হ্যালো অ্যালকেন। মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, এগুলোকে আমরা অ্যালকিল হ্যালাইড বলতে পারি। অ্যালকিল গ্রুপ আছে দেখো প্রথমে মিথাইল, ইথাইল আর ক্লোরোফ্লুরোমিথেন, এটা কিন্তু হ্যালো অ্যালকেন বলা যেতে পারে। এগুলো কিন্তু একদম রুম টেম্পারেচারে তোমার ঘরে যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রাতে এরা গ্যাসেস হয়, গ্যাসীয় প্রকৃতির হয়। হায়ার মেম্বার্স আর লিকুইড অর সলিড। হায়ার মেম্বার, এর থেকে আরো হায়ার মেম্বার যারা, তারা কিন্তু লিকুইড হয় অর সলিড হয়, কিন্তু এই অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন গুলো কিন্তু রুম টেম্পারেচারে গ্যাসীয় হয়। আগেই পড়েছো তোমরা, আমরা আগেই যেটা জেনেছি যে মলিকিউলস অফ অর্গ্যানিক হ্যালোজেন কম্পাউন্ড আর জেনারেলি পোলার। মানে এই অর্গ্যানিক হ্যালোজেন কম্পাউন্ড গুলো মানে কি, জৈব হ্যালোজেন যৌগগুলো কি হয়, জেনারেলি পোলার হয়, ধ্রুবীয় হয় তারা। ডিউ টু গ্রেটার পোলারিটি অ্যাজ ওয়েল অ্যাজ হায়ার মলিকিউলার মাস as compared to the parent hydrocarbon, the intermolecular forces of attraction are stronger in the halogen derivatives. কি বলছে না, এদের পোলারিটি বেশি, তার সাথে সাথে মলিকিউলার মাস, আণবিক ভর যেটা, সেটাও হায়ার, মানে সেটাও বেশি প্যারেন্ট হাইড্রোকার্বনের তুলনা করে। আমরা যদি দেখি হ্যালোজেন ডেরিভেটিভস গুলো প্যারেন্ট হাইড্রোকার্বনের তুলনায় এরা পোলারিটির দিক থেকেও বেশি, আবার এদের মলিকিউলার মাসটাও বেশি। সেই জন্য কি হয়, হ্যালোজেন ডেরিভেটিভস গুলোর যে ইন্টারমলিকিউলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন, ইন্টারমলিকিউলার মানে ভেতরের দিকে, অ্যাটমগুলোর ভেতরের অণুগুলোর আর কি, আন্তঃআণবিক আকর্ষণ বল যেটাকে বলে বাংলায়, ইন্টারমলিকিউলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন। তার মধ্যে ধরো ডাইপোল ডাইপোল হতে পারে, বা ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল আমরা পড়েছি, সেটা কিন্তু স্ট্রঙ্গার হয় ওই প্যারেন্ট হাইড্রোকার্বনের তুলনায়। কারণ প্যারেন্ট হাইড্রোকার্বনের তুলনায় এর পোলারিটিটাও বেশি, আবার মলিকিউলার মাসটাও বেশি হয়, সেই জন্য এদের ইন্টারমলিকিউলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন হয় স্ট্রঙ্গার। That is why the boiling points of chloride, bromide and iodide are considerably higher than those of hydrocarbon of comparable molecular mass. তাই মলিকিউলার মাসের সাথে তুলনা করে হাইড্রোকার্বন, সেই সব হাইড্রোকার্বন গুলোর তুলনায় এদের বয়লিং পয়েন্টটা কিন্তু ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইডের
হায়ার হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এদের একটা ফিজিক্যাল প্রপার্টিস। এই যে বলছে অ্যাট্রাকশনটা, ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন গেট স্ট্রঙ্গার অ্যাজ দ্য মলিকিউল গেট বিগার ইন সাইজ। মলিকিউল যেহেতু সাইজের দিক থেকে বিগার হতে থাকে অ্যান্ড হ্যাভ মোর ইলেকট্রনস, সেই হেতু অ্যাট্রাকশনটা আরো স্ট্রঙ্গার হয়। The pattern of variation of boiling point of different halide, সেটা একটা ফিগারে 10.1 এ আমরা দেখব পরে। তার আগে বাকিটা পড়ে নি যে ফর দ্য সেম অ্যালকিল গ্রুপ, ধরো অ্যালকিল গ্রুপটা সেম আছে। অ্যালকিল গ্রুপ আমরা কোনটা পড়েছি না, অ্যালকিল গ্রুপ পড়েছি হচ্ছে তোমার আর। ঠিক আছে, আর কে আমরা অ্যালকিল গ্রুপ হিসেবে ডিনোট করি। আর এর জায়গায় তোমার কি বসতে পারে, CH3 গ্রুপ বসতে পারে, CH3 CH2 CH2 বসতে পারে, CH3 CH2 বসতে পারে, মিথাইল ইথাইল প্রোপাইল ইত্যাদি মেনি আদার্স গ্রুপ কিন্তু এখানে বসতে পারে। এবার এই অ্যালকিল গ্রুপটা ধরো সেম কোনো হ্যালাইড ডেরিভেটিভস এর ক্ষেত্রে ধরো অ্যালকিল গ্রুপটা সেম আছে, তখন মানে ধরো প্রত্যেকটারই CH3 আছে, সেক্ষেত্রে বয়লিং পয়েন্ট অফ অ্যালকিল হ্যালাইডস ডিক্রিজ করবে কি অর্ডারে না, আর আই গ্রেটার দেন আর বিআর গ্রেটার দেন আর সিএল গ্রেটার দেন আর এফ। তাহলে বয়লিং পয়েন্ট কিন্তু আর আই মানে আয়োডাইডের সব থেকে বেশি, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লুরিন, ফ্লুরিনের তাহলে সব থেকে কম বয়লিং পয়েন্ট। কার ক্ষেত্রে ফর দ্য সেম অ্যালকিল গ্রুপ, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হচ্ছে। তাহলে যদি অ্যালকিল গ্রুপ মানে আর ইকুয়াল টু যদি প্রত্যেকটার ক্ষেত্রে CH3 হয়, তাহলে বয়লিং পয়েন্ট অফ দ্য অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে ফ্লুরিন থেকে আয়োডাইডের দিকে কিন্তু বয়লিং পয়েন্ট বাড়ছে। দেখো ফ্লুরিনের সব থেকে কম, আয়োডাইডের সব থেকে বেশি, ফ্লুরাইডের কম। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে ওই যে ফার্স্ট লাইনে দেখো বলেছি যে অ্যাট্রাকশন গেট স্ট্রঙ্গার অ্যাজ দ্য মলিকিউল গেট বিগার ইন সাইজ। তাহলে তাদের সাইজ যেহেতু বাড়ছে, আকার যেহেতু বড় হচ্ছে এবং তাদের মলিকিউলার মাস ওয়াইজ এটা হচ্ছে। ঠিক আছে, মাস অফ হ্যালোজেন অ্যাটম মানে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লুরিনের থেকে মাস কার বেশি, আয়োডিনের বেশি, সেই ওয়াইজ আর সাইজ এর ইনক্রিজ ওয়াইজ কিন্তু এই অর্ডারটা হচ্ছে। তাহলে তখন কি হয়, যেহেতু এদের সাইজ আর মাসটা বাড়ছে হ্যালোজেন অ্যাটমগুলোর, তাই জন্য ম্যাগনিটিউড অফ ভ্যান ডার ওয়াল ফোর্সেস ইনক্রিজ, তখন ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের পরিমাণটাও তো বাড়ছে, তাই জন্য অ্যাট্রাকশনটা কি হচ্ছে, ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন যেটা সেটা স্ট্রং হচ্ছে। যেটা বলছিলাম আমরা ফিগার 10.1 এ যেটা দেখছি, দেখো এখানে দেখো রেড মার্কটা হচ্ছে ক্লোরাইড বলছে, ব্লু মার্ক করাটা হচ্ছে ব্রোমাইড, আর ইয়েলো হচ্ছে যে বায়োডাইডস। ঠিক আছে, এবার দেখো এই তিনটের ক্ষেত্রেই যদি আমাদের অ্যালকিল গ্রুপটা সেম থাকছে CH3, এই তিনটের ক্ষেত্রেই CH3, আবার এই তিনটের ক্ষেত্রেই CH3 CH2, আবার যেটা বলছিলাম যে CH3 CH2 CH2 মানে তিনটের ক্ষেত্রেই সেম হতে হবে, তখন কিন্তু বয়লিং পয়েন্ট দেখো ফ্লুরিন থেকে, ফ্লুরিনটা এখানে দেয়নি, ফ্লুরিনের এই রেডের থেকেও ধরো গ্রিন ধরে নাও, মানে রেডের থেকেও কম, দেখো এই পাশে যেটা দিয়েছে সেটা হচ্ছে বয়লিং পয়েন্ট 100 200 300 400, এখানে 200 এর একটু বেশি গেছে, মোটামুটি 250 হবে তোমার বয়লিং পয়েন্ট হচ্ছে তোমার ক্লোরাইডের বয়লিং পয়েন্ট দেখো মোটামুটি 250, 300 আর 200 এর মিডিলেই আছে। তার থেকে বেশি দেখো বয়লিং পয়েন্ট কার না ব্রোমাইডের, তার থেকেও বেশি আয়োডাইডের, মানে 300 ছাড়িয়ে গেছে। ধরো ওই ব্রোমাইড যেটা ব্লু কালার সেটা কি হবে না 275 ধরো, তা আয়োডাইডের হলো তার থেকেও বেশি। তাহলে এদের সাইজ আর মলিকিউলার মাস ওয়াইজ এটা হচ্ছে ফর দ্য সেম অ্যালকিল গ্রুপ। এটা কিন্তু এমসিকিউ এর জন্য, এনইটি অ্যান্ড জেই এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তোমাকে এই গ্রাফটা তুলেও কিন্তু কোয়েশ্চেনটা দিতে পারে। ধরো গ্রাফটা তুলে তোমাকে 4টে পয়েন্টস বলে দিল, তার মধ্যে কোনটা কারেক্ট কোনটা নট কারেক্ট এরকম ধরনের কোয়েশ্চেন দিতে পারে, কোন স্টেটমেন্টটা রং এরকম বলতে পারে।
বা সবকটা ঠিক স্টেটমেন্ট দিয়ে দিয়ে লাস্টেরটা লিখলো যে অল অফ দ্য অ্যাবভ, এরকম লিখলে তাহলে তোমাকে প্রত্যেকটা পড়ে পড়ে দেখতে হচ্ছে যে সবকটা অপশন কারেক্ট কিনা, তারপরেই তুমি ডিসিশন নিতে পারবে কোন অপশনটা তুমি চুজ করবে। এই গ্রাফটা থেকেও কিন্তু এমসিকিউস আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, বয়লিং পয়েন্টস অফ আইসোমেরিক হ্যালোঅ্যালকেন ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন ব্রাঞ্চিং। বলছে ব্রাঞ্চ যত বাড়ছে তত কিন্তু বয়লিং পয়েন্ট অফ আইসোমেরিক হ্যালোঅ্যালকেন, হ্যালোঅ্যালকেন আইসোমেরিক হ্যালোঅ্যালকেন কোনগুলো না, এই যে ধরো ব্রাঞ্চটা দেখো এদের শুধু বেড়েছে, কিন্তু আইসোমেরিক কেন, প্রত্যেকটাতে ব্রোমিন আছে, প্রত্যেকটাতে ব্রোমিন আছে এবং কার্বন সংখ্যাও কিন্তু সেম। ঠিক আছে, কার্বন সংখ্যাও সেম দেখো প্রত্যেকটা, এবং প্রত্যেকটার ক্ষেত্রে ব্রোমিন যুক্ত আছে। ক্লোরিন থাকলে কিন্তু সেটাকে আমি আইসোমেরিক বলতে পারতাম না। তাহলে আইসোমেরিক হ্যালোঅ্যালকেন গুলোর বয়লিং পয়েন্ট কখন কমে যাবে, যখন ব্রাঞ্চিং বাড়বে। যেমন দেখো 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, কোনটা 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, দেখো 2 নম্বর পজিশনে একদম থার্ড যে স্ট্রাকচারটা দেওয়া আছে, 2 নম্বর পজিশনে ব্রোমিন আছে, আবার এই 2 নম্বর পজিশনেই কিন্তু মিথাইল গ্রুপ মানে CH3 গ্রুপ রয়েছে। তাহলে এই 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন কেন, 4টে কার্বন, তার দেখো সব থেকে বয়লিং পয়েন্টটা সব থেকে কম এই 3টে আইসোমারের মধ্যে, কারণ কি এর বয়লিং পয়েন্ট দেখো 346, এর 364, এর 375, এর ক্ষেত্রে সব থেকে কম কেন না, এদের ব্রাঞ্চটা আরো বেশি বড় এদের, কারণ এর ক্ষেত্রে দেখো CH3 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 ব্রাঞ্চটা এদের বড়, প্রত্যেকটার ক্ষেত্রে এটাও কিন্তু 2 নম্বরেই আছে, কিন্তু এর থেকে এর ব্রাঞ্চটা ছোট, কিন্তু এই 3 নম্বর আইসোমারটার ক্ষেত্রে ব্রাঞ্চটা বড় বলে এর বয়লিং পয়েন্টটা কিন্তু ডিক্রিজ করে একদম 3টের মধ্যে সব থেকে লোয়েস্ট। এবার যেটা দেখো সেটা হচ্ছে বয়লিং পয়েন্ট অফ আইসোমেরিক ডাইহ্যালোবেনজিন আর ভেরি নিয়ারলি দ্য সেম, however para isomer are high melting as compared to their ortho and meta. It is due to symmetry of para isomer that fits in crystal lattice better as compared to ortho and meta isomer. কি বলছে না, এখানে বলছে দেখো, এখানে বলছে যে বয়লিং পয়েন্ট অফ আইসোমেরিক ডাইহ্যালোবেনজিন, ওখানে ছিল আইসোমেরিক হ্যালোঅ্যালকেন, কিন্তু এখানে বেনজিন গ্রুপের সাথে কিন্তু দুটো করে দেখো হ্যালোজেন অ্যাটম যুক্ত আছে, ক্লোরিন দুটো করে যুক্ত আছে, তাই জন্য ডাই বলছে, হ্যালোজেন গ্রুপ তাই ডাই হ্যালো, আর বেনজিন বলার সাথে যাই যুক্ত আছে বলে ডাই হ্যালো বেনজিন। আর আইসোমার কেন বললাম একটু আগেই, যে এদের কার্বন সংখ্যাও সেম এবং ক্লোরিন মানে নাম্বার অফ হ্যালোজেন অ্যাটমও কিন্তু সেম, আর প্লাস তোমার নাম্বার অফ হ্যালোজেন অ্যাটম তো সেম আছে, সাথে সেম হ্যালোজেন অ্যাটম আছে, সেটা দেখতে হবে। এবার দেখো আমরা কি করেছি, 1 আর 2 পজিশনে হ্যালোজেন অ্যাটম থাকলে সেটাকে আমি অর্থ বলতে পারি, অর্থ হ্যালোঅ্যালকেন বলতে পারি। 1 and 3 তে থাকলে সেটা মেটা, আর 1 and 4 এ থাকলে সেটা হচ্ছে যে প্যারা আইসোমার, তাহলে প্যারা ডাইহ্যালোবেনজিনও বলতে পারি। 1,2 ডাইক্লোরো, 1,3 ডাইক্লোরো, 1,4 ডাইক্লোরো, এগুলো ছাড়াও আমরা অর্থ মেটা প্যারা দিয়েও লিখতে পারি, এটা আমরা আগেই পড়েছি। এবারে দেখো এটার কি হচ্ছে, এই প্যারা আইসোমারটার ক্ষেত্রে একটা সিমেট্রি তৈরি হয়েছে, কারণ এই সিএল ক্লোরিনটার অপোজিটে আর একটা ক্লোরিন রয়েছে, তাহলে এখানে একটা সিমেট্রি তৈরি হয়েছে, যেটা কি হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস, যেটা ফিট করছে একদম ক্রিস্টাল ল্যাটিসে, তাই জন্য অর্থ আর মেটার থেকে এর মেল্টিং পয়েন্ট হাই। দেখো মেল্টিং পয়েন্ট যেটাকে এমপি দিয়ে দেখানো হয়েছে, 256 হচ্ছে অর্থর ক্ষেত্রে, 249 হচ্ছে মেটা আইসোমারের ক্ষেত্রে, প্যারা আইসোমারের ক্ষেত্রে হচ্ছে 323। তাহলে আমাদের মেল্টিং পয়েন্ট হাই হচ্ছে কার, প্যারা আইসোমারের, বিকজ অফ ইটস সিমেট্রি দ্যাট ফিটস ইন ক্রিস্টাল ল্যাটিস। ঠিক আছে, এছাড়াও আমাদের আরেকটা ফিজিক্যাল প্রপার্টিজ হচ্ছে ডেনসিটি।
ডেনসিটি মানে ঘনত্ব। ব্রোমো, আয়োডো, পলিক্লোরো ডেরিভেটিভস অফ হাইড্রোকার্বন এদের হেভিয়ার দ্যান ওয়াটার, এরা কিন্তু জলের থেকে অনেকটা ভারীও হয়। ডেনসিটি কখন বাড়বে? যখন ইনক্রিজ ইন নাম্বার অফ কার্বন অ্যাটম, হ্যালোজেন অ্যাটম, অ্যাটমিক মাস অফ দ্য হ্যালোজেন অ্যাটম। তাহলে কার্বন অ্যাটম যদি ইনক্রিজ করে তাহলে ডেনসিটি ইনক্রিজ করবে, হ্যালোজেন অ্যাটমের নাম্বার যদি বাড়ে তাহলেও বাড়বে, আবার অ্যাটমিক মাস অফ দ্য হ্যালোজেন কোনো ক্ষেত্রে যদি বাড়ে তাহলেও বাড়বে। এই টেবিলটায় দেখো 10.3 তে ডেনসিটি অফ সাম হ্যালো অ্যালকেন, সেক্ষেত্রে দেখো এইগুলোর ক্ষেত্রে দেখো কার্বন অ্যাটম কিন্তু সেম নাম্বারেই আছে, হাইড্রোজেনও সেম নাম্বারে আছে, কিন্তু আমাদের হ্যালোজেন অ্যাটমস গুলো আলাদা। দেখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সেই অনুযায়ী ডেনসিটি কিন্তু আমাদের আয়োডিনের বেশি। তার মানে উপর থেকে পর্যায় সারণী আমরা যেটা পিরিয়ডিক টেবিলে, উপর থেকে নিচে কিন্তু ডেনসিটি বাড়ছে। এক্ষেত্রে দেখো কি হয়েছে, এই কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে কিন্তু আমি হ্যালোজেন অ্যাটম ডিফারেন্স সেটা দেখছি না, এখানে দেখছি যে হ্যালোজেন অ্যাটম নাম্বার কতটা কার বাড়ছে। প্রথমটা দেখো CH2Cl2, এর ক্ষেত্রে ডেনসিটি 1.336, Cl3 হয়ে গেছে, পরেরটায় Cl4। তার মানে একদম লাস্টে ক্লোরোফর্মে CCl4 এ কি হয়েছে না, CCl4 এর ক্ষেত্রে মানে ক্লোরিনের নাম্বারটা 4, তার মানে হ্যালোজেন নাম্বার অফ হ্যালোজেন অ্যাটম ইনক্রিজ করেছে, তাই জন্য তার ডেনসিটি দেখো এই তিনটের থেকে CCl4 এ সব থেকে বেশি 1.595। এইভাবেও কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসতে পারে এমসিকিউ এর জন্য। নেক্সট যে ফিজিক্যাল প্রপার্টিসটা আছে সেটা দেখো সলিউবিলিটি। হ্যালোঅ্যালকেনস আর ভেরি স্লাইটলি সলিউবল ইন ওয়াটার, এরা ওয়াটারের মধ্যে কিন্তু খুব মানে স্লাইটলি বলতে খুব মানে অল্প পরিমাণে দ্রবীভূত হয় হ্যালোঅ্যালকেন গুলো। In order to dissolve haloalkane in water, energy is required to overcome the attraction between haloalkane molecule and break the hydrogen bond between water molecule। কি বলছে না, এই ওয়াটারে ডিজলভ করার, ওয়াটারে হ্যালোঅ্যালকেন গুলো ডিজলভ করলে একটা শক্তির প্রয়োজন হয় ডিজলভ করতে। সেই শক্তির প্রয়োজন কেন হচ্ছে না, বলছে হ্যালোঅ্যালকেন গুলো ওয়াটারে ডিজলভ করাতে একটা শক্তির প্রয়োজন হয়। এবার এই শক্তিটা রিকোয়ার্ড হয় টু ওভারকাম দ্য অ্যাট্রাকশন বিটুইন হ্যালোঅ্যালকেন মলিকিউল। হ্যালোঅ্যালকেন মলিকিউলগুলোর মধ্যে অ্যাট্রাকশনটাকে ওভারকাম মানে বাংলায় যেটাকে বলে অতিক্রম করার জন্য, ঠিক আছে, হ্যালোঅ্যালকেন মলিকিউলগুলোর মধ্যে অ্যাট্রাকশনটাকে ওভারকাম করার জন্য এবং ব্রেক দ্য হাইড্রোজেন বন্ডস বিটুইন ওয়াটার মলিকিউল, ওয়াটার মলিকিউলস গুলোর মধ্যে হাইড্রোজেন বন্ডটাকে ব্রেক করে দেওয়ার জন্য, ভেঙে ফেলার জন্য কিন্তু শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে। Less energy is released when new attraction are set up between the haloalkane and water molecule, as they are not as strong as original hydrogen bond in water। বলছে যখন নতুন একটা অ্যাট্রাকশন আবার তৈরি, আকর্ষণ তৈরি হচ্ছে হ্যালোঅ্যালকেন আর ওয়াটার মলিকিউলগুলোর মধ্যে, কারণ আমাদের শক্তি কেন প্রয়োজন হচ্ছে না, হ্যালোঅ্যালকেন মলিকিউলগুলোর মধ্যে আমাকে অ্যাট্রাকশনটাকে অতিক্রম করতে হবে আর ওয়াটার মলিকিউলগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ডটাকে ব্রেক করতে হবে, তার জন্য শক্তির প্রয়োজন হচ্ছে। কিন্তু যখন নতুন একটা আকর্ষণ তৈরি হচ্ছে কার মধ্যে, হ্যালোঅ্যালকেন আর ওয়াটারের মধ্যে, কারণ ওয়াটারের মধ্যেই তো হ্যালোঅ্যালকেনটা আমি ডিসলভ করছি, তার জন্যই তো শক্তি প্রয়োজন হচ্ছে। এবার হ্যালোঅ্যালকেন আর ওয়াটার মলিকিউলস গুলোর মধ্যে একটা নতুন অ্যাট্রাকশন সেট আপ হচ্ছে, কারণ they are not as strong as the original hydrogen bond in water, কারণ ওয়াটারের মধ্যে যে অরিজিনাল হাইড্রোজেন বন্ডটা ছিল তার মতো তো শক্তিশালী নয় সেই অ্যাট্রাকশনটা, তার জন্যই লেস এনার্জি রিলিজড হচ্ছে। তাহলে ওয়াটারের মধ্যে যে হাইড্রোজেন, অরিজিনাল হাইড্রোজেন বন্ড ছিল সেটা তো আমরা ভেঙে ফেলেছি, শক্তির প্রয়োজন বলে। ওয়াটারের মধ্যে হ্যালোঅ্যালকেনকে ডিসলভ করতে শক্তির প্রয়োজন বলে আমরা ওয়াটার মলিকিউলগুলোকে, ওয়াটার মলিকিউলের মধ্যে যে বন্ডগুলো ছিল হাইড্রোজেনের সেগুলো আমরা ভেঙে ফেলেছি।
এবার সেগুলো যতটা স্ট্রং সেই অনুযায়ী তো হ্যালো অ্যালকেন আর ওয়াটারের মধ্যে যে নতুন অ্যাট্রাকশন তৈরি হলো অতটা তো স্ট্রং নয়, তার জন্যই কম শক্তি নির্গত হয়। As a result, the solubility of haloalkane is water low. তখন solubilityটাও কিন্তু লো হয়। However, haloalkane tend to dissolve in organic solvent. এবার কি হয় না, হ্যালো অ্যালকেন গুলো অর্গানিক সলভেন্টে মানে জৈব দ্রাবকে দ্রবীভূত হওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে, কারণ নিউ যে ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন বিটুইন হ্যালো অ্যালকেন আর ওয়াটার মলিকিউল সলভেন্ট মলিকিউল গুলোর মধ্যে আর কি ওয়াটারে তো দ্রবীভূত হলো, much same strength as the one being broken in the separate haloalkane and solvent molecule. বোঝা গেল? তাহলে এটা কি করে না, অর্গানিক সলভেন্টে ডিজলভ করার প্রবণতা দেখায় কে, হ্যালো অ্যালকেন। কারণ ওই হ্যালো অ্যালকেন আর সলভেন্ট মলিকিউলস গুলোর মধ্যে যে নতুন অ্যাট্রাকশনটা, ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশনটা কি করে না, আকর্ষণ বলকে ভাঙার জন্য যে শক্তিটার প্রয়োজন হয় তার থেকে কিছুটা বেশি হয়, have much the same strength as the ones being broken in the separate haloalkane and solvent molecule. মধ্যে আকর্ষণ বল ভাঙার জন্য যে শক্তিটা প্রয়োজন হয় তার থেকে সামান্য বেশি হয় ওই নিউ ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশনটা। তাহলে এই হচ্ছে ছিল আমাদের ফিজিক্যাল প্রপার্টিস। ঠিক আছে, মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট, সলিউবিলিটি, ডেনসিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তিনটে প্রপার্টিস। এবার দেখো আসছি কেমিক্যাল রিয়াকশন, রিয়াকশন অফ হ্যালোঅ্যালকেন। হ্যালোঅ্যালকেন গুলো কেমন ভাবে রিয়াক্ট করতে পারে সেগুলো একটু জানবো। তার মধ্যে দেখো রিয়াকশন অফ হ্যালোঅ্যালকেন বিভিন্ন ক্যাটাগরিতে হতে পারে। Number 1 is nucleophilic substitution, number 2 is elimination reaction and reaction with metal. তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হতে পারে, এলিমিনেশন একটা রিয়াকশন হতে পারে, রিয়াকশন উইথ মেটালস হতে পারে। এবার আমাদের জানতে হবে যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা রিয়াকশন বলতে কি বোঝাচ্ছে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন তোমাদের ক্লাস 11-এ অলরেডি আছে অর্গানিকে, তাও আমি এখানে আরেকবার বলবো। সেটা হচ্ছে যেহেতু 11-এরটা এখনো স্টার্ট হয়নি, তো এখান থেকে এমন কিছু ব্যাপার না, এটা তোমরা এখান থেকে একটু পড়লেই হয়ে যাবে, বরং তোমাদের এটা পড়ে নিলে মানে 11টা আরো ইজি হয়ে যাবে। সো দেখো নিউক্লিওফাইল কি করে, এখানে নিউক্লিওফাইলস গুলো কি হয়, নিউক্লিওফাইল বলতে যারা ইলেকট্রন একদম ইলেকট্রন রিচ স্পিসিস, মানে একদম ইলেকট্রনকে অনেক ইলেকট্রন থাকে আর কি, এখানে ইলেকট্রন কি বলবো বাংলায়, মানে ইলেকট্রন সমৃদ্ধ যেটাকে বলি, ইলেকট্রন সমৃদ্ধ, এটা একদম ইলেকট্রন সমৃদ্ধ অণু বা আয়ন বলতে পারো এই নিউক্লিওফাইল গুলো। তাহলে নিউক্লিওফাইল কি, ইলেকট্রন সমৃদ্ধ অণু বা আয়ন। Therefore, they attack at the part of the substrate molecule. Substrate molecule বলতে এখানে হচ্ছে আমাদের হ্যালোঅ্যালকেন গুলো। ঠিক আছে, তাহলে দেখো নিউক্লিওফাইল গুলো কোথায় গিয়ে অ্যাটাক করছে, সাবস্ট্রেট মলিকিউলের একটা পার্টকে, যেখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে ইলেকট্রন যেখানে কম আছে, ইলেকট্রন যেখানে কম আছে সেখানে গিয়ে কিন্তু ওই নিউক্লিওফাইল যেটা ইলেকট্রন সমৃদ্ধ অণু বা আয়ন, সেটা কিন্তু সাবস্ট্রেট মলিকিউল মানে যেগুলোকে হ্যালোঅ্যালকেন বলা হয়, সেখানে গিয়ে কিন্তু তার একটা অংশকে অ্যাটাক করছে। তারপর কি হচ্ছে, the reaction in which a nucleophile replaces already existing nucleophile in a molecule, বলছে রিয়াকশন কি হচ্ছে না, নিউক্লিওফাইল কি করে, অলরেডি আছে এরকম মলিকিউলে অলরেডি আছে একটা নিউক্লিওফাইলকে রিপ্লেস করে, সেই জন্যই এটাকে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বলে। আচ্ছা, আবার বলছি, তাহলে নিউক্লিওফাইল হচ্ছে একটা ইলেকট্রন রিচ স্পিসিস,
সে অ্যাটাক করছে কাকে না সাবস্ট্রেট মলিকিউলকে। এখানে তুমি হ্যালো অ্যালকেন হিসেবেই মনে রাখো যদি মনে না বুঝতে অসুবিধা হয়। তো হ্যালো অ্যালকেনের একটা পার্টকে গিয়ে সে অ্যাটাক করছে কেন? কারণ সেখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে, মানে ইলেকট্রনের ঘাটতি পড়েছে। কারণ নিউক্লিওফাইল তো ইলেকট্রন সমৃদ্ধ, সে তাকে ইলেকট্রন দিতে পারবে, তাই জন্য সে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্থানে গিয়েই অ্যাটাক করছে। তাহলে নিউক্লিওফাইল কি করছে না ওই মলিকিউলে অলরেডি আছে এমন একটা নিউক্লিওফাইলকে এক্সিস্ট করছে আর কি, মানে রিপ্লেস করছে, তাই জন্য এটার নাম হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। দেখো লাস্ট লাইন অলরেডি লেখা আছে যে হ্যালো অ্যালকেনস আর সাবস্ট্রেট ইন দিস রিঅ্যাকশন। দেখো এখানে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো আমি রিঅ্যাকশনটা দেখাচ্ছি, দেখো রিঅ্যাকশনটা দেখবে সবাই। নিউক্লিওফাইল আর এখানে দেখো এই এক্স দিয়ে যেটা গ্রিন কালারের আছে সেটা হচ্ছে আমাদের হ্যালোজেন অ্যাটম, ঠিক আছে, হ্যালো অ্যালকেন। এবার কি হলো, এই নিউক্লিওফাইল কি করলো, অলরেডি আছে এরকম একটা নিউক্লিওফাইল যেখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, সে তাকে অ্যাটাক করলো, করে রিপ্লেস করে দিয়েছে। দেখো এই কার্বনের সাথে নিউক্লিওফাইলটা যুক্ত হয়ে হ্যালোজেন অ্যাটমটাকে বের করে দিয়েছে। চলো তাহলে আমরা একটু এটা পড়ি। কি বলছে, ইন দিস টাইপ অফ রিঅ্যাকশন নিউক্লিওফাইল রিঅ্যাক্টস উইথ হ্যালো অ্যালকেন, যেটা পড়লাম মানে সাবস্ট্রেট নিউক্লিওফাইল এই যে রিঅ্যাকশন করছে হ্যালো অ্যালকেনের সাথে, হ্যালাইড আয়নকে বের করে দিচ্ছে। পরে আসছে এই দেখো এক্ষুনি বলবে, হ্যাভিং এ পার্সিয়াল পজিটিভ চার্জ অন দ্য কার্বন অ্যাটম, একটা কার্বন অ্যাটম রয়েছে সাথে, তাতে পজিটিভ চার্জ রয়েছে, বন্ড করে আছে হ্যালোজেনের সাথে। তাহলে হ্যালোজেনের সাথে কার্বন অ্যাটম বন্ড করে আছে যার একটা পার্সিয়াল পজিটিভ চার্জ রয়েছে। A substitution reaction takes place and halogen atom called living group, এখানে halogen atom হচ্ছে living group, যেটা departs as halide ion, যেটা হচ্ছে অলরেডি মানে তোমার কি বলে লিভিং গ্রুপ বলতে যেটাকে বাংলায় বলে একটা অপসারিত মূলক, অপসারিত মূলক বলতে পারো, ঠিক আছে। বলছে কি না সাবস্টিটিউশন রিঅ্যাকশন টেক্স প্লেস এন্ড হ্যালোজেন অ্যাটম কল্ড লিভিং গ্রুপ ডিপার্টস অ্যাজ হ্যালাইড আয়ন। তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন টেক্স প্লেস মানে কি, এই নিউক্লিওফাইলের সাথে যে পার্শিয়াল পজিটিভ চার্জ যুক্ত কার্বন অ্যাটমটা যুক্ত হয়ে গেল, রিপ্লেস করে দিল, হ্যালাইডের সাথে ছিল সে রিপ্লেস হয়ে নিউক্লিওফাইলের সাথে চলে এলো, বা নিউক্লিওফাইল এটাকে করলো রিপ্লেসটা, আর হ্যালাইড আয়ন কি করলো বেরিয়ে গেল, সেটা তো লিভিং গ্রুপ। Since the substitution reaction is initiated by a nucleophile, তাহলে এই রিঅ্যাকশনটা শুরু হলো কি দিয়ে, নিউক্লিওফাইল দিয়ে, এটাকেই বলছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে বোঝা গেল যে আবার বলছি যে নিউক্লিওফাইলটা কি করলো, আমাদের যার ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে তাকে গিয়ে অ্যাটাক করলো, রিপ্লেস করলো অলরেডি যে মলিকিউলে নিউক্লিওফাইল প্রেজেন্ট রয়েছে, তাকে গিয়ে অ্যাটাক করতে কি হলো, রিপ্লেস করে দিল এই কার্বনের সাথে যার পজিটিভ চার্জ ছিল, নিউক্লিওফাইলটা যুক্ত হয়ে গেল, আর হ্যালাইড আয়ন মানে এক্স মাইনাস হ্যালাইড আয়নকে বের করে দিল। তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল ক্লাসেস অফ অর্গানিক রিঅ্যাকশন অফ অ্যালকিল হ্যালাইড ইন হুইচ, এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইডের অর্গানিক রিঅ্যাকশন, ভীষণই ইউজফুল এটা, যেখানে হ্যালোজেন কি আছে বন্ড করে আছে আমাদের sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে, ঠিক আছে। এখানে দেখো কিছু রিএজেন্টস দিয়েছে এবং নিউক্লিওফাইল দাম দিয়েছে, সে নিউক্লিওফাইল কোনগুলো হতে পারে, OH মাইনাস, H2O, NH3, ঠিক আছে, এইগুলো হতে পারে। তাহলে সাবস্টিটিউশন প্রোডাক্ট হলো কি না RNU, এগুলো ক্লাস অফ মেইন প্রোডাক্ট দিয়েছে, জাস্ট এখানে রিঅ্যাকশনটা দেখো, আর এর সাথে এক্স মানে অ্যালকিল গ্রুপের সাথে হ্যালাইড মানে অ্যালকিল হ্যালাইড যুক্ত আছে, নিউক্লিওফাইল কি করলো এই আর এ মিথাইল গ্রুপের সাথে যুক্ত হয়ে গেল, আর এক্স মাইনাস বের করে দিল, হ্যালাইড আয়নটাকে বের করে দিল, এটাই এখানে বলেছে। Group like cyanide and nitrite possesses two nucleophilic center and are called ambident নিউক্লিওফাইল। অ্যামিডেন্ট নিউক্লিওফাইল কেন বলছে না, এই সায়ানাইড নাইট্রাইট এদের কিন্তু দুটো করে নিউক্লিওফিলিক সেন্টার আছে, তার জন্য তাকে তাহলে কি বলবো, এটাও কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তাহলে অ্যামিডেন্ট নিউক্লিওফাইল কখন বলবো? যেসব গ্রুপের মানে ধরো সায়ানাইড, নাইট্রাইট, এগুলোর কিন্তু দুটো নিউক্লিওফিলিক সেন্টার আছে। Actually, cyanide group is a hybrid of two contributing structure and therefore can act as a nucleophile into different ways. তাহলে এটা হচ্ছে একটা হাইব্রিড অফ টু কন্ট্রিবিউটিং স্ট্রাকচার, মানে দুটো কন্ট্রিবিউটিং স্ট্রাকচারের একটা হাইব্রিড হচ্ছে সায়ানাইড। এবার সেটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে দুটো ডিফারেন্ট ওয়েতে, তাই জন্যই একে দুটো নিউক্লিওফিলিক সেন্টার আছে বলা হচ্ছে এবং অ্যামিডেন্ট নিউক্লিওফাইল বলা হচ্ছে। এরকম দেখো কার্বনের সাথে নাইট্রোজেন ট্রিপল বন্ড করে আছে। এক্ষেত্রে যখন নিউক্লিওফাইলটা কার্বনের সাথে লিঙ্ক করে আছে একবার দেখো নাইট্রোজেনের সাথে লিঙ্ক করে আছে নিউক্লিওফাইলটা। তারপর হচ্ছে লিঙ্কিং থ্রু কার্বন অ্যাটম রেজাল্টিং ইন অ্যালকিল সায়ানাইড। যদি আমি এই যে কার্বন অ্যাটমের সাথে দেখো নেগেটিভ সাইনটা আছে, যদি কার্বন অ্যাটমের সাথে লিঙ্ক করে থাকে নিউক্লিওফাইল তাহলে সেটাকে অ্যালকিল সায়ানাইড বলে। আর যদি নাইট্রোজেন অ্যাটম পাশেরটাতে দেখো নাইট্রোজেন অ্যাটমের সাথে আছে তাকে বলবো আইসোসায়ানাইডস। ঠিক আছে, সিমিলারলি নাইট্রাইট আয়নের ক্ষেত্রেও কি হয়, তাহলে কোনগুলোর ক্ষেত্রে হচ্ছে সায়ানাইড আর নাইট্রাইটের ক্ষেত্রে, এটা ভীষণ ভাবে মনে রাখতে হবে। এক্ষেত্রে দেখো যখন ও এর সাথে একবার যুক্ত আছে, ও এর সাথে যখন মানে অক্সিজেনের সাথে যখন নিউক্লিওফাইলটা লিঙ্ক করে আছে তখন তাকে বলছে অ্যালকিল নাইট্রাইট, যখন নাইট্রোজেনের সাথে আছে তখন বলছে নাইট্রো অ্যালকেন। এইটাই হচ্ছে মেন ব্যাপারটা। নেক্সট দেখো আমাদের যেটা আছে মেকানিজম, মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের মধ্যেই আছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকিউলার। 11-এ অলরেডি আছে এটা তোমাদের, এখানেও তোমরা পড়ে নিতে পারবে। এটাই তোমাদের অ্যাডভান্টেজ যে তোমরা আগেই পড়ে নিচ্ছ, আর যারা ক্লাস 12 আছো বা রিপিটার্স আছো তারা অলরেডি ক্লাস 11-এ এগুলো পড়ে এসেছো বোর্ডের ক্লাসে। তো দেখো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকিউলার এটা বলতে হচ্ছে যে মানে দুটো অণু, ঠিক আছে, SN2 বলে, যেহেতু সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক এটাকে SN লেখা হয়েছে, আর 2টা হচ্ছে যেহেতু বাইমলিকিউলার তাই জন্য এটাকে SN2 বলে। তুমি SN2 রিঅ্যাকশন বা SN1 রিঅ্যাকশন এইভাবে মনে রাখতে পারো, ইউনিমলিকিউলার আছে আর বাইমলিকিউলার আছে। তাহলে বলছে রিঅ্যাকশন বিটুইন CH3Cl অ্যান্ড হাইড্রক্সাইড আয়ন। CH3Cl এর সাথে হাইড্রক্সাইড আয়নের রিঅ্যাকশন হয়ে মিথানল উৎপন্ন করছে আর ক্লোরাইড আয়ন দিচ্ছে, ফলোজ এ সেকেন্ড অর্ডার কাইনেটিক্স। তার মানে ওই রেটটা ডিপেন্ড করছে কার উপর না, কনসেন্ট্রেশন অফ দ্য বোথ দ্য রিঅ্যাক্ট্যান্টস। তাহলে রিঅ্যাক্ট্যান্টস এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে আমাদের সেকেন্ড অর্ডার কাইনেটিক্স এর রেটটা, রিঅ্যাকশন রেট। বিক্রিয়াটা কি কিরম ভাবে হবে, দ্রুততার সাথে হবে নাকি স্লোলি হবে, সেটা ডিপেন্ড করছে কিন্তু ওই রিঅ্যাক্ট্যান্টস গুলোর কনসেন্ট্রেশনের ওপর। তাহলে দেখো এখানে রিঅ্যাকশনটায় দেখো CH3, এখানে কার্বন অ্যাটম, 3টে হাইড্রোজেন অ্যাটম আছে, সাথে Cl গ্রুপ যুক্ত আছে, তার মানে মিথাইল ক্লোরাইড, এর সাথে OH মাইনাস মানে নিউক্লিওফাইল যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি করছে দেখো, এটা হচ্ছে একটা ট্রানজিশন স্টেট বলে এটাকে, অন্তর্বর্তী অবস্থা মানে ট্রানজিশন স্টেট হয়ে কি হচ্ছে দেখো CH3OH হয়ে যাচ্ছে, মানে কি মিথানল উৎপন্ন করছে, হ্যালাইড আয়নটা মানে বেরিয়ে যাচ্ছে। তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে তো সেটাই হয়, এইচটা কিন্তু SN2 মানে বাইমলিকিউলার যদি হয় সেটা কিন্তু একটা ধাপেই সম্পূর্ণ হয়ে যাচ্ছে, তাই তো দেখো একটা ধাপেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে ওয়েজ মাইনাস কি করছে, যেটা নিউক্লিওফাইল সে গিয়ে কিন্তু একটা অলরেডি মলিকিউলে উপস্থিত নিউক্লিওফাইলকে গিয়ে অ্যাটাক করছে, সেটা হচ্ছে CH3 যেখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট গ্রুপ, তার সাথে অ্যাটাচ হয়ে ক্লোরিন যেটা হচ্ছে হ্যালোজেন অ্যাটম বা হ্যালাইড আয়ন সেটাকে বের করে দিচ্ছে, হ্যালাইড আয়ন মানে ক্লোরিন মাইনাস। এখানে দেখো এখানে আমরা ডায়াগ্রামেটিক্যালি দেখেছে, এখানে হচ্ছে রেডটা হচ্ছে আমাদের কার্বন আর এখানে 3টে হাইড্রোজেন যুক্ত আছে, আর আর এটা হচ্ছে গ্রিনটা কালারটা হচ্ছে গ্রিন বল রিপ্রেজেন্ট করছে হ্যালাইড আয়নকে।
দেখো এখানে হ্যালাইড আয়নটা বেরিয়ে গেছে। এখানে হচ্ছে ও এইচ রয়েছে, ইয়েলোটা হচ্ছে এইচ, আর এটাকে ও ধরেছে, যেটা হচ্ছিল আর কি, জাস্ট এইটা আই বলেছে, এই ওয়েজ এই রিয়াকশনটাকেই জাস্ট ডায়াগ্রামেটিক্যালি করেছে। ঠিক আছে, রেড বল রিপ্রেজেন্ট করছে এখানে হাইড্রোক্সাইড আয়নটাকে, আর গ্রিন বলটা হচ্ছে এখানে হ্যালাইড। দেখো এখানে হ্যালাইড আয়নটা বেরিয়ে গেল, আর এখানে একটা মিথানল যেটা আগেরটায় ক্রিয়েট হচ্ছিল এখানে এইটা এরকম তৈরি হচ্ছে। তুমি ডায়াগ্রামেটিক্যালি যদি মনে রাখো তাহলে কিন্তু যে কোনো রিয়াকশন তুমি করতে পারবে, তাই তো? কি বলছে দেখো, it depicts a bimolecular nucleophilic substitution reaction. ইনকামিং নিউক্লিওফাইল ইন্টারঅ্যাক্ট করছে অ্যালকিল হ্যালাইডের সাথে, কজিং দ্য কার্বন হ্যালাইড বন্ড টু ব্রেক। যেটা নিউক্লিওফাইল ইন্টারঅ্যাক্ট করছে অ্যালকিল হ্যালাইডের সাথে, সেটা কার্বন আর সাথে হ্যালাইড বন্ডটাকে ব্রেক করে দিচ্ছে, তাই তো করছে, কার্বনের সাথে হ্যালাইড বন্ডটাকে ব্রেক করছে বলেই তো হ্যালাইডের মতো বেরিয়ে যাচ্ছে, আর কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেন অ্যাটমগুলো সেগুলো নিয়ে নিউক্লিওফাইলের সাথে যুক্ত হচ্ছে। তাহলে a new bond is formed between carbon and attacking nucleophile। ওই যে ওখানে OH মাইনাস গ্রুপটা ছিল, OH মাইনাস গ্রুপের সাথে, তাই তো? আবার বলছি দেখো এখান থেকে, এই যে বলছে অ্যাটাকিং নিউক্লিওফাইল, তাহলে এই OH মাইনাসটা কি, OH মাইনাসটা হচ্ছে অ্যাটাকিং নিউক্লিওফাইল, আর কার্বনের সাথে হ্যালাইডের যে বন্ডটা সেটা ব্রেক করে দিচ্ছে নিউক্লিওফাইলের অ্যাট্রাকশনটা। ঠিক আছে, সেটাই হচ্ছে দেখো নিউ বন্ড ফর্ম হচ্ছে কার মধ্যে, কার্বনের সাথে অ্যাটাকিং নিউক্লিওফাইলের মধ্যে। হিয়ার ইট ইজ CO বন্ড ফর্ম বিটুইন সি অ্যান্ড ও এইচ এর সাথে। দিস টু প্রসেস টেক্স প্লেস সাইমালটেনিয়াসলি ইন এ সিঙ্গেল স্টেপ। এই দুটো প্রসেস ঘটছে, একবার ব্রেক হচ্ছে আর আবার নিউ বন্ড ফর্মেশনও হচ্ছে, কিন্তু এটা সিঙ্গেল স্টেপেই ঘটছে, কোনো ইন্টারমিডিয়েট এখানে ফর্ম করছে না। As the reaction progresses and the bond between the incoming nucleophile and the carbon atom starts forming, বলছে রিয়াকশন যেহেতু প্রোগ্রেস করতে থাকছে এবং ইনকামিং যে নিউক্লিওফাইলটা মানে অ্যাটাকিং নিউক্লিওফাইলটা আর কার্বন অ্যাটমের মধ্যে বন্ড ফর্মেশন স্টার্ট হয়ে যাচ্ছে, তাহলে বন্ড বিটুইন কার্বন অ্যাটম অ্যান্ড লিভিং গ্রুপ তখন উইক হয়ে যাচ্ছে। কার্বন অ্যাটমের সাথে ওটাই তো হচ্ছে, এই রিয়াকশনটাই বারবার ঘুরিয়ে ফিরে তোমাকে বলছে যে ওই অ্যাটাকিং নিউক্লিওফাইল যেটা ওখানে আমরা এক্সাম্পলে OH দিয়ে করেছিলাম, সেই নিউক্লিওফাইলের সাথে আমাদের কার্বন অ্যাটমটা যখন বন্ড ফর্মেশন স্টার্ট করছে, তখন কার্বনের সাথে আমাদের আগে যে লিভিং গ্রুপের মানে কাকে বলছে ওটা, হ্যালাইড মানে হ্যালোজেন অ্যাটমটাকে বলছে, তখন তার মধ্যে বন্ডটা উইক হয়ে যাচ্ছে, তাই জন্যই তো হ্যালাইড আয়নটা বেরিয়ে যাচ্ছে। As this happens, the 3 carbon hydrogen bonds of the substrate start moving away from the attacking molecule. ওই যে 3টে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড ছিল, এই যে দেখো এই ছবিটা দেখলেই তো বুঝতে পারবে, এই যে রেড বলটা হচ্ছে আমাদের কার্বন, আর এখানে 3টে হচ্ছে হাইড্রোজেন, তাহলে কার্বন হাইড্রোজেনের সাথে 3টে বন্ড রয়েছে, সেটাই বলছে যে 3 কার্বন হাইড্রোজেন বন্ডস অফ দ্য সাবস্ট্রেট স্টার্ট মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাটাকিং নিউক্লিওফাইল। ইন দ্য ট্রানজিশন স্টেটে কি হচ্ছে, all the 3 CH bonds are in the same plane, সেম প্লেনে থাকছে ট্রানজিশন স্টেটে। এই দেখো, দেখেছো সেম প্লেনে আছে, কিন্তু এইটা হচ্ছে ট্রানজিশন স্টেট মিডিলে, not it is not intermediate state, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, এটা কিন্তু সেম প্লেনে থাকে, আর অ্যাটাকিং আর লিভিং নিউক্লিওফাইলটা অ্যাটাচ হয়ে থাকে কার্বনের সাথে, তাই তো, অ্যাটাকিং আর লিভিং নিউক্লিওফাইল, এই যে একেই তো নিউক্লিওফাইলটা তো একেই অ্যাটাক করছে যেখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে, তাহলে এই যে এটা হচ্ছে অ্যাটাকিং নিউক্লিওফাইল যে OH মাইনাস মানে যে অ্যাটাক করছে, আর এটা হচ্ছে মলিকিউলে উপস্থিত নিউক্লিওফাইল, এটা হচ্ছে লিভিং, এ অপসারণ করে দেয়, অপসারিত হয়ে যায়, ঠিক আছে, সেটা কার্বনের সাথে অ্যাটাচ হয়ে আছে, আর CH বন্ড কিন্তু সেম প্লেনে রয়েছে, মানে একই তলে রয়েছে। As the attacking nucleophile approach closer to the carbon, যেহেতু attacking nucleophileটা কার্বনের ক্লোজে চলে আসছে, কার্বন হাইড্রোজেন বন্ড still keep on moving in the same direction,
এরা কিন্তু একই দিকে চলতে থাকে এই কার্বন হাইড্রোজেন বন্ডটা, যেহেতু অ্যাটাকিং নিউক্লিওফাইল অ্যাপ্রোচেস ক্লোজার টু দ্য কার্বন till the attacking nucleophile attached to carbon and living group leaves the carbon। যতক্ষণ না অ্যাটাকিং নিউক্লিওফাইলটা কার্বনের সাথে অ্যাটাচ করছে আর লিভিং গ্রুপটা লিভ করে যাচ্ছে কার্বন থেকে, ততক্ষণ কিন্তু এই কার্বন হাইড্রোজেন বন্ড মুভ করতে থাকে সেম ডিরেকশনে। As a result, configuration is inverted। তাদের কনফিগারেশনটা, বিন্যাস বলতে পারো বাংলায়, কনফিগারেশনটা কিন্তু উল্টে যায়, ইনভার্ট করে যায়। কনফিগারেশন অফ কার্বন অ্যাটম, আমরা এটা দেখছি পিকচারে, তাহলে আরো ভালো বুঝতে পারবে যে কনফিগারেশন অফ কার্বন অ্যাটম আন্ডার অ্যাটাক inverts in much same way as an umbrella is turned inside out when caught in a strong wind। যখন ধরো জোরে আমাদের হাওয়া দেয়, জোরে বাতাস বয়, তখন কি হয়, আমরা ছাতা, রোদে যখন ধরো ছাতা নিয়ে বেরিয়েছি বা বৃষ্টির মধ্যেও যখন ঝড় ওঠে বা স্ট্রং উইন্ড যেটা বলে তোমরা জানো, তখন কি হয়, ছাতা ভেতর থেকে বাইরের দিকে উল্টে যায়। তো ছাতাটা কি হয়, এরকম হয়, সেটা এরকম হয়ে যায়, উল্টে যায়, সেরকমই হয় কনফিগারেশনটা, সেরকমই ইনভার্ট হয়। This process is called inversion of configuration। এই প্রসেসটাকে ইনভার্সন অফ কনফিগারেশন বলা হয়। এই ট্রানজিশন স্টেটে কি হচ্ছে তাহলে, কার্বন অ্যাটমটা সাইমালটেনিয়াসলি বন্ডেড টু ইনকামিং নিউক্লিওফাইল এন্ড আউটগোয়িং লিভিং গ্রুপ। এটাই বারবার চলে আসছে এই SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে। তাহলে SN2 রিঅ্যাকশন দেখো তোমাদের এই 12এই পড়া হয়ে গেল, 11এ তাহলে আরো ইজি লাগবে। এইগুলোই আবার 11এই আছে। সাচ স্ট্রাকচার আর আনস্টেবল, সেই কনফিগারেশনের ফলে যে স্ট্রাকচারটা তৈরি হলো, মানে পুরো তো ইনভার্ট হয়ে গেছে, সেই স্ট্রাকচারটা কিন্তু বেশি অস্থায়ী হয়। ক্যান নট বি আইসোলেটেড, তাদের কিন্তু আইসোলেট করা মানে পৃথক করা যায় না। দাস ইন দ্য ট্রানজিশন স্টেট কার্বন ইজ সাইমালটেনিয়াসলি বন্ডেড টু 5 অ্যাটম। তাহলে ট্রানজিশন স্টেটে কার্বন কি করছে, 5টা অ্যাটমের সাথে সাইমালটেনিয়াসলি বন্ড করে। এ দেখো কনফিগারেশনটা দেখো, কার্বনের সাথে দেখো ব্রোমিন, হাইড্রোজেন, আয়োডিন, ক্লোরিন সব যুক্ত আছে। এটার মিরর ইমেজ দেখো, এইটা জাস্ট ইনভার্ট হয়ে গেল। স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ ফাংশনাল গ্রুপ অ্যারাউন্ড কার্বন ইজ কল্ড ইটস কনফিগারেশন। তাহলে কনফিগারেশন বলতে কি বোঝায় দেখো, মানে এই যে ফাংশনাল গ্রুপগুলো ব্রোমিন, হাইড্রোজেন, আয়োডিন, ক্লোরিন, এগুলো এই যে কার্বনকে চারিদিকে অ্যারেঞ্জ হয়ে আছে, এই যে এটাকেই বলছে কনফিগারেশন। সেম কম্পাউন্ডেরই দুটো স্ট্রাকচার দেখো, অথচ মিরর ইমেজেরা, একমাত্র এদের ডিফার ইন স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ ফাংশনাল গ্রুপ অ্যাটাচ টু দ্য কার্বন। মানে এদের দেখো ফাংশনাল গ্রুপগুলো কিন্তু সেম, কিন্তু ডিফারেন্স কোথায়, স্পেশাল অ্যারেঞ্জমেন্টে ডিফারেন্স আছে। তাই তো দেখো স্ট্রাকচার এ, এটা হচ্ছে একদম মিরর ইমেজ অফ স্ট্রাকচার বি, ঠিক আছে। Since this reaction requires the approach of nucleophile to the carbon bearing the living group, presence of bulky substituent on or near the carbon atom have a dramatic inhibiting effect। এদের কিন্তু একটা ইনহিবিটিং এফেক্ট তৈরি হয় এই রিঅ্যাকশনটা হলে, যেহেতু সেটা নিউক্লিওফাইলের সাথে কার্বনের বন্ডটাকে, বন্ডের জন্য কি হচ্ছে, লিভিং গ্রুপটা কি হচ্ছে না, কার্বনের কাছে যেহেতু বলছে এই রিঅ্যাকশনে কি হয় না, এই রিঅ্যাকশনে নিউক্লিওফাইলের সাথে যুক্ত আছে যে আমাদের নিউক্লিওফাইলের কাছে কারা আসা প্রয়োজন না, কার্বন বিয়ারিং দ্য লিভিং গ্রুপ, কার্বনের সাথে যে লিভিং গ্রুপগুলো যুক্ত হয়ে আছে নিউক্লিওফাইলের আসা প্রয়োজন। সেই তখন কি হয় না, কার্বন পরমাণুতে একটা তোমার ইনহিবিটিং এফেক্ট ক্রিয়েট হয়। আচ্ছা, অফ দ্য সিম্পল অ্যালকিল হ্যালাইড, যদি সিম্পল অ্যালকিল হ্যালাইড হয়, মিথাইল হ্যালাইড কি করবে, রিঅ্যাক্ট করবে মোস্ট র্যাপিডলি ইন SN2 রিঅ্যাকশন। তাহলে SN2 রিঅ্যাকশনে মিথাইল হ্যালাইড কিন্তু রিঅ্যাক্ট করবে মোস্ট র্যাপিডলি, বিকজ দেয়ার আর অনলি 3 স্মল হাইড্রোজেন অ্যাটম, মাত্র 3টে ছোট ক্ষুদ্র হাইড্রোজেন অ্যাটম আছে, তাই জন্য SN2 রিঅ্যাকশন এরা মোস্ট র্যাপিডলি করতে পারবে। কিন্তু টারসিয়ারি হ্যালাইড
আর অ্যাটলিস্ট রিঅ্যাক্টিভ, এরা কিন্তু রিঅ্যাক্টিভ হয় বিকজ বাল্কি গ্রুপস হিন্ডার দ্য অ্যাপ্রোচিং নিউক্লিওফাইলস। কি বলছে, তাতে তো ধরো মানে 3টে CH3 গ্রুপ আছে, এরকম হতে পারে, সেই জন্য টারশিয়ারি হ্যালাইডের ক্ষেত্রে দ্য লিস্ট রিঅ্যাক্টিভ হয়। দাস দ্য অর্ডার, তাহলে প্রাইমারি হ্যালাইডের হ্যালাইড সব থেকে র্যাপিড এই রিয়াকশনটা করতে পারে র্যাপিডলি। SN2 রিয়াকশন প্রাইমারি হ্যালাইড সব থেকে বেশি তাড়াতাড়ি করতে পারে, তারপর সেকেন্ডারি একদম কম পারে হচ্ছে লিস্ট রিয়াক্টিভ হচ্ছে টারশিয়ারি হ্যালাইড। এখানে দেখো SN2 স্টেরিক এফেক্টটা দিয়েছে মিথাইলের ক্ষেত্রে। এই যে নিউক্লিওফাইল, এখানে কি হচ্ছে, কার্বনের সাথে 3টে হাইড্রোজেন আছে, তার সাথে আমাদের হ্যালোজেন অ্যাটম যুক্ত আছে। এখানে দেখো এই 3টে হাইড্রোজেন অ্যাটম আছে, তাই তো, এখানে 3টে হাইড্রোজেন অ্যাটম আছে, সেক্ষেত্রে এটা 1 ডিগ্রি। যখন আইসোপ্রোপাইল হয়ে গেল, দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে দুটো কার্বনের সাথে কিন্তু 3টে করে হাইড্রোজেন অ্যাটম আছে, তাহলে এটা 2 ডিগ্রি। টারশিয়ারি বিউটাইল কখন, যখন 3টে কার্বনের সাথে 3টে করে হাইড্রোজেন অ্যাটম আছে, তখন হয়ে গেল সেটা টারশিয়ারি। তাহলে টারশিয়ারির ক্ষেত্রে দেখো এটা কিন্তু লিস্ট রিঅ্যাক্টিভ, এটা অতটাও হবে না। কিন্তু 1 ডিগ্রির ক্ষেত্রে ইথাইল যেখানে আছে দেখো, সেক্ষেত্রে কিন্তু এই রিয়াকশন খুব তাড়াতাড়ি হবে, কারণ নিউক্লিওফাইল এসে এখানে তাড়াতাড়ি একে অ্যাটাক করতে পারবে এই হ্যালাইড আয়নটা, এখানে হ্যালাইড আয়নটাকে, কিন্তু 2 ডিগ্রি 3 ডিগ্রির ক্ষেত্রে সেটা পারবে না। 2 ডিগ্রির ক্ষেত্রে তার থেকে 1 ডিগ্রির থেকে একটু কম, 3 ডিগ্রির ক্ষেত্রে সব থেকে কম। ঠিক আছে, এই ছিল আজকের আমাদের পার্টটা, এই ছিল। আমি নেক্সট দিন তোমাদের সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকিউলারটা থেকে পড়াবো। আজকে SN2 অবধি পড়ালাম, নেক্সট ক্লাসে SN1 থেকে স্টার্ট করব। ঠিক আছে, তাহলে দেখো আমি বলেছিলাম তোমাদের যে, আবার বলে দিচ্ছি যে অ্যাসাইনমেন্ট কিন্তু অলরেডি এই পিডিএফটায় ইনপুট করা আছে, লাস্টের দিকে তোমরা পিডিএফ ফাইলটা খুললেই দেখতে পাবে। আগে অ্যান্সার গুলো দেখবে না, আগে নিজেরা অ্যাসাইনমেন্ট গুলো করবে, আমাকে পাঠাবে, দেন তোমরা অ্যান্সার চেক করবে। সেখানে আগে নিজে নিজে না দেখে চেষ্টা করবে, মানে পিডিএফটা পড়ে নিয়ে, ক্লাসটা করে পিডিএফটা পড়ে তারপর অ্যাসাইনমেন্ট গুলো করবে। ঠিক আছে, তাহলে আজকে SN1 অবধি যতটা পড়ালাম, মানে SN1 অবধি পড়ালাম ফিজিক্যাল প্রপার্টিজ থেকে, ততটা অবধি যত যে অ্যাসাইনমেন্ট গুলোতে, মানে অ্যাসাইনমেন্টের যে কোশ্চেন গুলো আছে দেখবে ফিজিক্যাল প্রপার্টিজ এর আলাদা করে আছে, বা কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে, তো যে এই পার্টটা টপিকসটা থেকে যে কোয়েশ্চেন গুলো পারবে সেগুলো অবশ্যই তোমরা খাতায় করে আমাকে পাঠাবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমি SN1 থেকে স্টার্ট করব। থ্যাংক ইউ, বাই, গুড নাইট।